নমস্কার, ফিরে এলাম আরণ্যক পাঠের ৩২তম পর্ব নিয়ে। আমার এই দীর্ঘ বিরতির জন্যে অশেষ ক্ষমা প্রার্থী। আমাকে মার্জনা করবেন, কিন্তু বিভিন্ন কারণে এই বিলম্ব হয়েছে। ৩১তম পর্বের সঙ্গে একসঙ্গে যদি আপনারা এটা শোনেন, তবে হয়তো আপনারা যোগাযোগটা ফিরে পাবেন। আবার শুরু করছি আজকের পাঠ। মাস ৩-৪ মধ্যে মহালিখারূপের পাহাড়ের কোল হইতে লবটুলিয়া ও নাড়াবৈহারের উত্তর সীমানা পর্যন্ত প্রজা বসিয়া গেল। পূর্বে জমি বিলি হইয়া চাষ আরম্ভ হইয়াছিল বটে, কিন্তু লোকের বাস এত হয় নাই। এবছর দলে দলে লোক আসিয়া রাতারাতি গ্রাম বসাইয়া ফেলিতে লাগিল। কত ধরনের পরিবার, শীর্ণ টাট্টু ঘোড়ার পিঠে বিছানাপত্র, বাসন, পিতলের ঘয়লা, কাঠের বোঝা, গৃহদেবতা, তোলা উনুন চাপাইয়া একটি পরিবারকে আসিতে দেখা গেল। মহিষের পিঠে ছোট ছোট ছেলেমেয়ে, হাঁড়ি কুড়ি, ভাঙা লণ্ঠন, এমনকি চারপাই পর্যন্ত চাপাইয়া আর এক পরিবার আসিল। কোনো কোনো পরিবারে স্বামী স্ত্রীতে মিলিয়া জিনিসপত্র ও শিশুদের বাঁকের দুদিকে চাপাইয়া বাঁক কাঁধে বহু দূর হইতে হাঁটিয়া আসিতেছে। ইহাদের মধ্যে সদাচারী গর্বিত মৈথিল ব্রাহ্মণ হইতে আরম্ভ করিয়া গাঙ্গতা ও দোসাদ পর্যন্ত সমাজে সর্বস্তরের লোকই আছে। যুগলপ্রসাদ মুহুরীকে জিজ্ঞাসা করিলাম, এরা কি এতদিন গৃহহীন অবস্থায় ছিল? এত লোক আসছে কোত্থেকে? যুগলপ্রসাদের মন ভালো নয়। বলিল, এদেশের লোকই এই রকম। শুনেছি এখানে জমি সস্তায় বিলি হচ্ছে, তাই দলে দলে আসছে। সুবিধে বোঝে থাকবে, নয়তো আবার ডেরা উঠিয়ে অন্য জায়গায় ভাগবে। পিতৃপিতামহের ভিটের কোনো মায়া নেই এদের কাছে। কিছু না বাবুজি, এদের উপজীবিকাই হচ্ছে নূতন ওঠা চর বা জঙ্গল মহাল বন্দোবস্ত নিয়ে চাষবাস করা। বাস করাটা আনুষঙ্গিক। যতদিন ফসল ভালো হবে, খাজনা কম থাকবে, ততদিন থাকবে। তারপর খোঁজ নেবে অন্য কোথায় নূতন চর বা জঙ্গল বিলি হচ্ছে, সেখানে চলে যাবে। এদের ব্যবসাই এই। সেদিন গ্রান সাহেবের বটগাছের নিচে জমি মাপিয়া দিতে গিয়াছি। আশরফি টিন্ডেল জমি মাপিতেছিল, আমি ঘোড়ার উপর বসিয়া দেখিতেছিলাম। এমন সময় কুন্তাকে টোলার পথ ধরিয়া যাইতে দেখিলাম। কুন্তাকে অনেক দিন দেখি নাই। আশরফিকে বলিলাম, কুন্তা আজকাল কোথায় থাকে? ওকে দেখিনি তো। আশরফি বলিল, ওর কথা শোনেননি বাবুজি? ও মধ্যে এখানে ছিল না অনেক দিন। কিরকম? রাসবিহারী সিং ওকে নিয়ে যায় তার বাড়ি। বলে, তুমি আমাদের জ্ঞাত ভাইয়ের স্ত্রী, আমার এখানে এসে থাকো। বেশ। সেখানে কিছুদিন থাকবার পরে ওর চেহারা দেখেছেন তো বাবুজি? এত দুঃখে কষ্টে এখনো। তারপর রাসবিহারী সিং কি সব কথা ওকে বলে, এমনকি ওর ওপর অত্যাচারও করতে যায়। তাই আজ মাসখানেক হলো সেখান থেকে পালিয়ে এসে আছে। শুনি রাসবিহারী ছোড়া নিয়ে ভয় দেখায়। ও বলেছিল, মেরে ফেলো বাবুজি, জান দেগা ধর্ম দেগা নেহি। কোথায় থাকে? ঝল্লুটোলায় এক গাঙ্গতার বাড়িতে আশ্রয় নিয়েছে। তাদের গোয়ালঘরের পাশে একখানা ছোট্ট চালা আছে, সেখানেই থাকে। চলে কি করে? ওর তো 2-3টে ছেলে মেয়ে। ভিক্ষে করে, ক্ষেতের ফসল কুড়োয়, কলাই গম কাটে। বড় ভালো মেয়ে বাবু কুন্তা। বাইজির মেয়ে ছিল বটে, কিন্তু ভালো ঘরের মেয়ের মতো মন মেজাজ। কোনো অসৎ কাজ ওকে দিয়ে হবে না। জরিপ শেষ হইল। বালিয়া জেলার একটি প্রজা এই জমি বন্দোবস্ত লইয়াছে। কাল হইতে এখানে সে বাড়ি বাঁধিবে। গ্র্যান্ড সাহেবের বটগাছের মহিমাও ধ্বংস হইল। মহিলিখারূপের পাহাড়ের উপরকার বড় বড় গাছপালার মাথার রোদ রাঙা হইয়া আসিল। সিল্লির দল ঝাঁক বাঁধিয়া সরস্বতী কুণ্ডির দিকে উড়িয়া চলিয়াছে। সন্ধ্যার আর দেরি নাই। একটা কথা ভাবিলাম, এতটুকু জমি কোথাও থাকিবে না। এই বিশাল লবটুলিয়া ও নাড়াবৈহারে যেমন দেখিতেছি, দলে দলে অপরিচিত লোক আসিয়া জমি লইয়া ফেলিল। কিন্তু এই আরণ্যভূমিতে যাহারা চিরকাল মানুষ, অথচ যাহারা নিঃস্ব হতভাগ্য,
জমি বন্দোবস্ত লইবার পয়সা নাই বলিয়াই কি তাহারা বঞ্চিত থাকিবে? যাহাদের ভালোবাসি তাহাদের অন্তত এইটুকু উপকার করিবই। আশরফিকে বলিলাম, আশরফি, কুন্তাকে কাল সকালে কাছারিতে হাজির করতে পারবে? ওকে একটু দরকার আছে। হ্যাঁ হুজুর, যখন বলবেন। পরদিন সকালে কুন্তাকে আশরফি আমার অফিস ঘরের সামনে বেলা 9টার সময় লইয়া আসিল। বলিলাম, কুন্তা, কেমন আছো? কুন্তা আমায় 2 হাত জোর করিয়া প্রণাম করিয়া বলিল, জি হুজুর, ভালো আছি। তোমার ছেলেমেয়েরা? ভালো আছে হুজুরের দোয়ায়। বড় ছেলেটি কত বড় হলো? এই 8 বছরে পড়েছে হুজুর। মহিষ চড়াতে পারে না? অতটুকু ছেলেকে কে মহিষ চড়াতে দেবে হুজুর? কুন্তা সত্যই এখনো দেখিতে বেশ। ওর মুখে অসহায় জীবনের দুঃখ কষ্ট যেমন ছাপ মারিয়া দিয়েছে, সাহস ও পবিত্রতাও তেমনি তাদের দুর্লভ জয়চিহ্ন অঙ্কিত করিয়া দিয়াছে। এই সেই কাশীর বাইজির মেয়ে, প্রেম বিহলা কুন্তা। প্রেমের উজ্জ্বল বর্তিকা এই দুঃখিনী রমণীর হাতে এখনো সগৌরবে জ্বলিতেছে। তাই ওর এত দুঃখ, দৈন্য, এত হেনস্থা, অপমান। প্রেমের মান রাখিয়াছে কুন্তা। বলিলাম, কুন্তা, জমি নেবে? কুন্তা কথাটি ঠিক শুনিয়াছে কিনা যেন বুঝিতে পারিল না। বিস্মিত মুখে বলিল, জমি হুজুর? হ্যাঁ, জমি, নূতন বিলি জমি। কুন্তা একটুখানি কি ভাবিল, পরে বলিল, আগে তো আমাদেরই কত জোতজমা ছিল, প্রথম প্রথম এসে দেখেছি, তারপর সব গেল একে একে। এখন আর কি দিয়ে জমি নেব হুজুর? কেন, সেলামির টাকা দিতে পারবে না? কোথা থেকে দেব? রাত্রির করে ক্ষেত থেকে ফসল কুড়োই, পাছে দিনমানে কেউ অপমান করে। 8 টুকরি 1 টুকরি কলাই পাই, তাই গুঁড়ো করে ছাতু করে বাছাদের খাওয়াই। নিজে খেতে সব দিন কুলোয় না। কুন্তা কথা বন্ধ করিয়া চোখ নিচু করিল। 2 চোখ বাহিয়া টসটস করিয়া জল গড়াইয়া পড়িল। আশরফি সরিয়া গেল। ছোকরার হৃদয় কোমল, এখনো পরের দুঃখ ভালো রকম সহ্য করিতে পারে না। আমি বলিলাম, কুন্তা, আচ্ছা ধরো যদি সেলামি না লাগে? কুন্তা চোখ তুলিয়া জল ভরা বিস্মিত চোখে আমার মুখের দিকে চাহিল। আশরফি তাড়াতাড়ি কাছে আসিয়া কুন্তার সামনে হাত নাড়িয়া বলিল, হুজুর তোমায় এমনি জমি দেবেন, এমনি জমি দেবেন, বুঝলে না দাইজি? আশরফিকে বলিলাম, ওকে জমি দিলে ও চাষ করবে কি করে আশরফি? আশরফি বলিল, সে বেশি কঠিন কথা নয় হুজুর, ওকে 2-1খানা লাঙল দয়া করে সবাই ভিক্ষে দেবে। এত ঘর গাঙ্গতা প্রজা, 1খানা লাঙল ঘর পিছু দিলেই ওর জমি চাষ হয়ে যাবে। আমি সে ভার নেব হুজুর। আচ্ছা, কত বিঘে হলে ওর হয় আশরফি? দিচ্ছেন যখন, মেহেরবানি করে হুজুর 10 বিঘে দিন। কুন্তাকে জিজ্ঞাসা করিলাম, কুন্তা, কেমন 10 বিঘে জমি যদি তোমায় বিনা সেলামিতে দেওয়া যায়, তুমি ঠিকমতো চাষ করে ফসল তুলে কাছারির খাজনা শোধ করতে পারবে তো? অবশ্যই প্রথম 2 বছর তোমার খাজনা মাপ, 3য় বছর থেকে খাজনা দিতে হবে। কুন্তা যেন হতবুদ্ধি হইয়া পড়িয়াছে। আমরা তাহাকে লইয়া ঠাট্টা করিতেছি না সত্য কথা বলিতেছি, ইহাই যেন সে এখনো সমঝাইয়া উঠিতে পারে নাই। কতকটা দিশাহারা ভাবে বলিল, জমি 10 বিঘে জমি? আশরফি আমার হইয়া বলিল, হ্যাঁ হুজুর তোমায় দিচ্ছেন। খাজনা এখন 2 বছর মাপ, 3রা সাল থেকে খাজনা দিও। কেমন, রাজি? কুন্তা লজ্জা জড়িত মুখে আমার দিকে চাহিয়া বলিল, জি হুজুর, মেহেরবান। পরে হঠাৎ বিহলার মতো কাঁদিয়া ফেলিল। আমার ইঙ্গিতে আশরফি তাহাকে লইয়া চলিয়া গেল। 7ম পরিচ্ছেদ। সন্ধ্যার পর লবটুলিয়া নূতন বস্তিগুলি দেখিতে বেশ লাগে। কুয়াশা হইয়াছে বলিয়া জ্যোৎস্না একটু অস্পষ্ট। বিস্তীর্ণ প্রান্তরব্যাপী কৃষিক্ষেত্র, দূরে দূরে 2-5টা আলো জ্বলিতেছে বিভিন্ন বস্তিতে। কত লোক, কত পরিবার অন্যের সংস্থান করিতে আসিয়াছে আমাদের মহালে। বন কাটিয়া গ্রাম বসাইয়াছে, চাষ আরম্ভ করিয়াছে। আমি সব বস্তির নামও জানি না, সকলকে চিনিও না। কুয়াশাবৃত জ্যোৎস্না লোকে এখানে ওখানে দূরে নিকটে ছড়ানো বস্তিগুলি কেমন রহস্যময় দেখাইতেছে,
যেসব লোক এইসব বস্তিতে বাস করে তাহাদের জীবনও আমার কাছে এই কুয়াশাচ্ছন্ন জ্যোৎস্নাময়ী রাত্রির মতো রহস্যাবৃত। ইহাদের কাহারও কাহারও সঙ্গে আলাপ করিয়া দেখিয়াছি, জীবন সম্বন্ধে ইহাদের দৃষ্টিভঙ্গি, ইহাদের জীবনযাত্রা প্রণালী আমার বড় অদ্ভুত লাগে। প্রথম ধরা যাক ইহাদের খাদ্যের কথা। আমাদের মহালের জমিতে বছরে 3টি খাদ্যশস্য জন্মায়। ভাদ্র মাসে মকাই, পৌষ মাসে কলাই এবং বৈশাখ মাসে গম। মকাই খুব বেশি হয় না, কারণ ইহার উপযুক্ত জমি বেশি নাই। কলাই ও গম যথেষ্ট উৎপন্ন হয়, কলাই বেশি, গম তাহার অর্ধেক। সুতরাং লোকের প্রধান খাদ্য কলাইয়ের ছাতু। ধান একেবারেই হয় না, ধানের উপযুক্ত নাবাল জমি নাই এ অঞ্চলের কোথাও। এমনকি কড়ারি জমিতে কিংবা গভর্নমেন্ট খাসমহলেও ধান হয় না। ভাত জিনিসটা সুতরাং এখানকার লোকে কালে ভদ্রে খাইতে পায়। ভাত খাওয়াটা শখের বা বিলাসিতার ব্যাপার বলিয়া গণ্য। 2-4 জন খাদ্যবিলাসী লোক গম বা কলাই বিক্রয় করিয়া ধান কিনিয়া আনে বটে, কিন্তু তাহাদের সংখ্যা আঙুলে গোনা যায়। তারপর ধরা যাক ইহাদের বাসগৃহের কথা। এই যে আমাদের মহালের 10,000 বিঘা জমিতে অগণ্য গ্রাম বসিয়াছে, সব গৃহস্থের বাড়ি জঙ্গলের কাশ ছাওয়া, কাশ ডাঁটার বেড়া। কেহ কেহ তাহার উপর মাটি লেপিয়াছে, কেহ কেহ তাহা করে নাই। এদেশে বাঁশ গাছ আদৌ নাই। সুতরাং বনের গাছের, বিশেষ করিয়া কেঁদ ও পিয়াল ডালের বাতা, খুঁটি ও আড়া দিয়াছে ঘরে। ধর্মের কথা বলিয়া কোনো লাভ নাই। ইহারা যদিও হিন্দু, কিন্তু 33 কোটি দেবতার মধ্যে ইহারা হনুমানজিকে কি করিয়া বাছিয়া বাহির করিয়া লইয়াছে জানি না। প্রত্যেক বস্তিতে একটা উঁচু হনুমানজির ধ্বজা থাকিবেই। এই ধ্বজার রীতিমতো পূজা হয়, ধ্বজার গায়ে সিঁদুর লেপা হয়। রাম সীতার কথা কচ্ছিৎ শোনা যায়। তাহাদের সেবকের গৌরব তাহাদের দেবত্বকে একটু বেশি আড়াল করিয়া ফেলিয়াছে। বিষ্ণু, শিব, দুর্গা, কালী প্রভৃতি দেবদেবীর পূজার প্রচার তত নাই। আদৌ আছে কিনা সন্দেহ, অন্তত আমাদের মহালে তো আমি দেখি নাই। ভুলিয়া গিয়েছি, একজন শিবভক্ত দেখিয়াছি বটে। তার নাম দ্রোণ মাহাতো, জাতিতে গাঙ্গোতা। কাছারিতে কোথা হইতে কে একটা শিলাখণ্ড আনিয়া আজ নাকি 10-12 বছর কাছারির হনুমানজির ধ্বজার নিচে রাখিয়া দিয়াছে। সিপাহীরা মাঝে মাঝে পাথরখানাতে সিঁদুর মাখায়, 1 ঘটি জলও কেউ কেউ দেয়, কিন্তু পাথরখানা বেশিরভাগ অনাদৃত অবস্থাতেই পড়িয়া থাকে। কাছারির কিছু দূরে একটা নূতন বস্তি আজ মাস 2 গড়িয়া উঠিয়াছে। দ্রোণ মাহাতো সেখানে আসিয়া ঘর বাঁধিয়াছে। দ্রোণের বয়স 70-এর বেশি ছাড়া কম নয়। প্রাচীন লোক বলিয়াই তাহার নাম দ্রোণ। আধুনিক কালের ছেলে ছোকরা হইলে নাকি নাম হইত ডোমন, লোধাই, মহারাজ ইত্যাদি। এসব বাবুগিরি নাম সেকালে বাপমায়ে রাখিতে লজ্জাবোধ করিত। যাহা হোক, বৃদ্ধ দ্রোণ একবার কাছারি আসিয়া হনুমান ধ্বজার নিচে পাথরখানা লক্ষ্য করিল। তারপর হইতে বৃদ্ধ কলবলিয়া নদীতে প্রাতস্নান করিয়া 1 ঘটি জল প্রত্যহ আনিয়া নিয়মিতভাবে পাথরের উপরে ঢালিত ও 7 বার পরম ভক্তিভরে প্রদক্ষিণ করিয়া সাষ্টাঙ্গে প্রণাম করিয়া তবে বাড়ি ফিরিত। দ্রোণকে বলিয়াছিলাম, কলবলিয়া তো 1 ক্রোশ দূর, রোজ যাও সেখানে, তার চেয়ে ছোট কুণ্ডির জল আনলেই পারো। দ্রোণ বলিল, মহাদেবজি স্রোতের জলে তুষ্ট থাকেন বাবুজি। আমার জন্ম সার্থক যে ওকে রোজ জল দিয়ে স্নান করাতে পাই। ভক্ত ভগবান গড়েন। দ্রোণ মাহাতোর শিব পূজার কাহিনী লোক মুখে বিভিন্ন বস্তিতে ছড়াইয়া পড়িতেই মাঝে মাঝে দেখি 2-5 জন শিবের পূজারী নরনারী যাতায়াত শুরু করিল। এ অঞ্চলে এক ধরনের সুগন্ধ ঘাস জঙ্গলে উৎপন্ন হয়। ঘাসের পাতা বা ডাঁটা হাতে লইয়া আঘ্রাণ লইলে চমৎকার সুবাস পাওয়া যায়। ঘাস যত শুকায় গন্ধ তত তীব্র হয়। কে একজন সেই ঘাস আনিয়া শিব ঠাকুরের চারিধারে রোপণ করিল। একদিন মটুকনাথ পণ্ডিত আসিয়া বলিল, বাবুজি, একজন গাঙ্গোতা কাছারি শিবের মাথায় জল ঢালে, এটা কি ভালো হচ্ছে? বলিলাম, পণ্ডিতজি, সেই গাঙ্গোতাই ওই ঠাকুরটিকে লোকসমাজে প্রচার করেছে যতদূর দেখতে পাচ্ছি। কই,
তুমিও তো ছিলে, এক ঘটি জল তো কোনোদিন দিতে দেখিনি তোমায়। রাগের মাথায় খেই হারাইয়া মটুকনাথ বলিয়া বসিল, ও শিবই নয় বাবুজি, ঠাকুর প্রতিষ্ঠা না করলে পুজো পাওয়ার যোগ্য হয় না। ও তো একখানা পাথরের নুড়ি। তবে আর বলছো কেন? পাথরের নুড়িতে জল দিলে তোমার আপত্তি কি? সেই হইতে দ্রোণ মাহাতো কাছারির শিবলিঙ্গের চার্টার্ড পূজারী হইয়া গেল। কার্তিক মাসে ছট পরব এদেশের বড় উৎসব। বিভিন্ন টোলা হইতে মেয়েরা হলুদ ছোপানো শাড়ি পরিয়া দলে দলে গান করিতে করিতে কলবলিয়া নদীতে ছট ভাসাইতে চলিয়াছে। সারাদিন উৎসবের ধুম। সন্ধ্যায় বস্তিগুলির কাছ দিয়া যাইতে যাইতে ছট পরবের পিঠে ভাজার ভরপুর গন্ধ পাওয়া যায়। কত রাত পর্যন্ত ছেলে মেয়েদের হাসি কলরব, মেয়েদের গান, যেখানে নীলগাইয়ের জেরা গভীর রাত্রে দৌড়িয়া যাইত, হায়নার হাসি ও বাঘের কাশি। অভিজ্ঞ ব্যক্তি জানেন, বাঘে অবিকল মানুষের গলায় কাশির মতো এক প্রকার শব্দ করে। এসব শোনা যাইত, সেখানে আজ কলহাস্য মুখরিত গীতিরবপূর্ণ উৎসব দীপ্ত এক বিস্তীর্ণ জনপদ। ছট পরবের সন্ধ্যায় ঝল্লুটোলায় নিমন্ত্রণ রক্ষা করিতে গেলাম। শুধু এই একটি টোলায় নয়, 15টি বিভিন্ন টোলা হইতে ছট পরবের নিমন্ত্রণ পাইয়াছে কাছারি শুদ্ধ সকল আমলা। ঝল্লুটোলায় মোড়ল ঝল্লু মাহাতোর বাড়ি গেলাম প্রথমে। ঝল্লু মাহাতোর বাড়ির এক পাশে দেখি এখনো জঙ্গল কিছু কিছু আছে। ঝল্লু উঠানে এক ছেঁড়া শামিয়ানা টাঙাইয়াছে, তাহারই তলায় আমাদের আদর করিয়া বসাইল। টোলার সকল লোক ফর্সা ধুতি ও মেরজাই পরিয়া সেখানে ঘাসে বোনা এক জাতীয় মাদুরের আসনে বসিয়া আছে। বলিলাম, খাইবার অনুরোধ রাখিতে পারিব না, কারণ অনেক স্থানে যাইতে হইবে। ঝল্লু বলিল, একটু মিষ্টিমুখ করতেই হবে, মেয়েরা নইলে বড় ক্ষুণ্ণ হবে। আপনি পায়ের ধুলো দেবেন বলে ওরা বড় উৎসাহ করে পিঠে তৈরি করেছে। উপায় নাই, কোষ্ঠবাবু মুহুরী, আমি ও রাজু পাড়ে বসিয়া গেলাম। শালপাতায় কয়েকখানি আটা ও গুড়ের পিঠে আসিল। এক একখানি পিঠে 1 ইঞ্চি পুরু ইটের মতো শক্ত। ছুঁড়িয়া মারিলে মানুষ মরিয়া না গেলেও দস্তুর মতো জখম হয়। অথচ প্রত্যেকখানা পিঠে ছাঁচে ফেলা চন্দ্রপুলির মতো বেশ লতাপাতা কাটা। ছাঁচে ফেলিবার পরে তবে ঘিয়ে ভাজা হইয়াছে। অত যত্নে মেয়েদের হাতে তৈরি পিষ্টকের সদ্ব্যবহার করিতে পারিলাম না। আধখানা অতি কষ্টে খাইয়াছিলাম। না মিষ্টি, না কোনো স্বাদ। বুঝিলাম গাঙ্গোতা মেয়েরা খাবার দাবার তৈরি করিতে জানে না। রাজু পাড়ে কিন্তু 4-5খানা সেই বড় বড় পিঠে দেখিতে দেখিতে খাইয়া ফেলিল এবং আমাদের সামনে চক্ষু লজ্জা বশতই বোধহয় আর চাহিতে পারিল না। ঝল্লুটোলা হইতে গেলাম লোধাই টোলা, তারপর পর্বতটোলা, ভীমদাস টোলা, আশরফি টোলা, লক্ষ্মণিয়া টোলা। প্রত্যেক টোলায় নাচ গান, হাসি বাজনার ধুম। আজ সারা রাত ইহারা ঘুমাইবে না। এ বাড়ি ও বাড়ি খাওয়া দাওয়া করিয়া নাচ গান করিয়াই কাটাইয়া দিবে। একটি ব্যাপার দেখিয়া আনন্দ হইল। মেয়েরা সব টোলাতেই যত্ন করিয়া নাকি খাবার তৈরি করিয়াছে আমাদের জন্য। ম্যানেজারবাবু নিমন্ত্রণে আসিবেন শুনিয়া তাহারা অত্যন্ত উৎসাহের ও যত্নের সহিত নিজেদের চরম রন্ধন কৌশল প্রদর্শন করিয়া পিষ্টক গড়িয়াছে। মেয়েদের সহৃদয়তার জন্যে মনে মনে যথেষ্ট কৃতজ্ঞ হইলেও তাহাদের রন্ধনবিদ্যার প্রশংসা করিয়া উঠিতে পারিলাম না। ইহা আমার পক্ষে খুবই দুঃখের বিষয়। ঝল্লুটোলার অপেক্ষা নিকৃষ্টতর পিষ্টকের সহিত স্থানে স্থানে পরিচয় ঘটিল। সব জায়গাতেই দেখি রঙিন শাড়ি পরা মেয়েরা কৌতূহলপূর্ণ চোখে আড়াল হইতে ভোজনরত বাঙালি বাবুদের দিকে চাহিয়া আছে। রাজু পাড়ে কাহাকেও মনে কষ্ট দিল না। পিষ্টক ভক্ষণের সীমা অতিক্রম করিয়া রাজু পাড়ে ক্রমশ অসীমের দিকে চলিতে লাগিল দেখিয়া আমি গণনার হাল ছাড়িয়া দিলাম। সুতরাং সে কয়খানা পিষ্টক খাইয়াছিল বলিতে পারিব না। শুধু রাজু কেন, নিমন্ত্রিত গাঙ্গোতাদের মধ্যে সেই ইটের মতো কঠিন পিষ্টক এক একজন 1 কুড়ি 1.5 কুড়ি করিয়া খাইল। চোখে না দেখিলে বিশ্বাস করা শক্ত যে সেই জিনিস মানুষে অত খাইতে পারে। নাড়হা বৈহারের ছনিয়া ও সুরতিয়াদের ওখানেও গেলাম। সুরতিয়া আমায় দেখিয়া ছুটিয়া আসিল। বাবুজি, এত রাত করে ফেললেন? আমি আর মা দুজনে বসে আপনার জন্য আলাদা করে পিঠে গড়েছি। আমরা হাঁ করে বসে আছি আর ভাবছি এত দেরি হচ্ছে কেন, আসুন বসুন।
নখ ছেদি সকলকে খাতির করিয়া বসাইল। তুলসীকে খুব যত্ন করিয়া খাইবার আসন করিতে দেখিয়া মনে মনে হাসিলাম। ইহাদের এখানে খাইবার অবস্থা কি আর আছে? সুরতিয়াকে বলিলাম, তোমার মাকে বলো পিঠে তুলে নিতে, এত কে খাবে? সুরতিয়া বিস্মিত দৃষ্টিতে আমার দিকে চাহিয়া বলিল, ও কি বাবুজি, এই কখানা খাবেন না? আমি আর ছনিয়াই তো 15-16 খানা করে খেয়েছি। খান, আপনি খাবেন বলে ওর ভেতরে মা কিশমিশ দিয়েছে, দুধ দিয়েছে, ভালো আটা এনেছে বাবা ভীমদাস টোলা থেকে। খাইব না বলিয়া ভালো করি নাই। সারা বছর এই বালক বালিকা এসব সুখাদ্যের মুখ দেখিতে পায় না। এদের কত কষ্টের, কত আশার জিনিস। ছেলে মানুষকে খুশি করিবার জন্যে মরিয়া হইয়া 2 খানা পিষ্টক খাইয়া ফেলিলাম। সুরতিয়াকে খুশি করিবার জন্যে বলিলাম, চমৎকার পিঠে, কিন্তু সব জায়গায় কিছু কিছু খেয়েছি বলে খেতে পারলুম না সুরতিয়া, আর একদিন এসে হবে এখন। রাজু পাড়ের হাতে একটা ছোটখাটো বোঁচকা, সে প্রত্যেকের বাড়ি হইতে ছাঁদা বাঁধিয়াছে। একখানি পিষ্টকের ওজন বিবেচনা করিলে রাজুর বোঁচকার ওজন 10-12 সেরের কম তো কোনো মতেই হইবে না। রাজু খুব খুশি, বলিল, এ পিঠে হঠাৎ নষ্ট হয় না হুজুর, 2-3 দিন আর আমায় রাঁধতে হবে না, পিঠে খেয়েই চলবে। কাছারিতে পরদিন সকালে কুন্তা একখানি পিতলের থালা লইয়া আসিয়া আমার সামনে সসংকোচে স্থাপন করিল। এক টুকরো ফর্সা ন্যাকড়া দিয়া থালাখানা ঢাকা। বলিলাম, ওতে কি কুন্তা? কুন্তা সলজ্জ কণ্ঠে বলিল, ছট পরবের পিঠে বাবুজি, কাল রাত্রে 2 বার নিয়ে এসে ফিরে গিয়েছি। বলিলাম, কাল অনেক রাত্রে ফিরেছি, ছট পরবের নেমন্তন্ন রাখতে বেরিয়েছিলাম। আচ্ছা রেখে দাও, খাবো এখন। ঢাকা খুলিয়া দেখি থালায় কয়েকখানি পিষ্টক, কিছু চিনি, 2টি কলা, 1 খণ্ড ঝুনা নারিকেল, একটা কলম্বা লেবু। বলিলাম, বাহ, বেশ পিঠে দেখছি। কুন্তা পূর্ববৎ মৃদু স্বরে সসংকোচে বলিল, বাবুজি, সবগুলো মেহেরবানি করে খাবেন, আপনি খাবেন বলে আলাদা করে তৈরি করেছি, তবুও আপনাকে গরম খাওয়াতে পারলাম না, বড় দুঃখ রইল। কিছু হয়নি তাতে কুন্তা, আমি সবগুলো খাবো, দেখতে বড় চমৎকার দেখাচ্ছে। কুন্তা প্রণাম করিয়া চলিয়া গেল। শেষ করলাম আমার আজকের পাঠ। আরণ্যক উপন্যাসটি প্রায় শেষের পর্যায়ে এসে পৌঁছেছে, আর মাত্র 10 পাতার মতো পড়া বাকি রয়েছে। কিন্তু মাঝে মাঝে এই দীর্ঘ বিরতি আমাকে সত্যি কষ্ট দিয়েছে এবং আমি তার জন্যে ক্ষমা প্রার্থী। শেষটুকু শুনে নেবেন। পরপর পর্বগুলো শুনলে আপনারা এর যোগাযোগটা বুঝতে পারবেন। আজকের মতো শেষ করলাম। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এর পরে আসছে একটি ছোট গল্পের সিরিজ। ধন্যবাদ।